গোটা শিক্ষা ক্ষেত্রটা সামগ্রিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। রাজ্যের স্কুলগুলোতে যে অভূতপূর্ব শিক্ষক সংকট চলছে তা নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সরকার। সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ। স্কুল শিক্ষা হোক কিংবা কলেজ শিক্ষা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে ভেঙে পড়েছে। এই অভিযোগ এনে আজ রাজপথে বিক্ষোভ মিছিল করে ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ। সরকারি শিক্ষা বাঁচাতে বহুদিন ধরে বিক্ষোভ কর্মসূচি করছে বিরোধী ছাত্র সংগঠনগুলো। নিট কেলেঙ্কারি থেকে শুরু করে শিক্ষা বাজেট এবং এর পাশাপাশি রাজ্যের স্কুল কলেজের নানান সমস্যা নিয়ে সরব হয় এনএসইউআই। আজ যে 5টি দাবি নিয়ে এসএফআই এবং টিএসইউ আবার পথে নেমেছে তার মধ্যে রয়েছে সরকারি স্কুল বন্ধ করা যাবে না, বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, স্কুল কলেজে শিক্ষক সংকট দূর করতে হবে, সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই পড়াশোনার খরচ কমাতে হবে এবং নিয়মিত স্টাইপেন্ড প্রদান করতে হবে। সরকার এই দাবি না মানলে আগামী দিন তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছে সংগঠনের নেতৃত্বরা। তাই চলুন আজ রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা শোনা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের শিক্ষার হাল হকিকত নিয়ে এই বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছে এসএফআই নেতৃত্ব কৌশিক পাটারি এবং কংগ্রেস ছাত্রনেতা আমির হোসেন। দুজনকেই স্বাগত। আমির, আপনার কাছে আসবো আমি পরে, কিন্তু প্রথমে কৌশিকের কাছে জানতে চাইবো যে 5টি দাবি নিয়ে আজ রাজপথে বিক্ষোভ দেখালো এসএফআই এবং টিএসইউ। একটু বিস্তারিত জানতে চাইবো এই দাবিগুলো কিভাবে ছাত্রদের স্বার্থে বলে মনে করেন আপনারা। আলোচনার শুরুতেই আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডকে। আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে একটা সময় উপযোগী বক্তব্য তুলে ধরার জন্য রাজ্যের জনসাধারণের কাছে নিউজ চ্যানেলের মাধ্যমে আজকে মূলত যে দাবিগুলো নিয়ে আমাদের ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছে, মূলত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের নানান প্রান্ত থেকে আমাদের কাছে উঠে আসছে ছাত্রদের নানান অভিযোগ। সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এখনো ভর্তি হতে পারছে না। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আমাদের কাছে যোগাযোগ করছে। তাদের যে ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়াটাকে সুনিশ্চিত করতে হবে। প্রথম সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে। প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার 6 মাস পরেও আমাদের রাজ্যের যে কলেজগুলি আছে সেই কলেজগুলি এখনো ছাত্রছাত্রীদের ফল প্রকাশ করতে পারেনি। সেটা কেন করতে পারেনি এই বিষয়ে যখন আমরা অধিকর্তার কাছে প্রশ্ন রেখেছি, জিজ্ঞেস করেছি, অধিকর্তা নিশ্চিত কোনো উত্তর আমাদেরকে দিতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্যের কলেজগুলো গেস্ট লেকচারার নির্ভর হয়ে আছে। এবার প্রথম সেমিস্টারের পরীক্ষার খাতা কাটার ক্ষেত্রে যখন আমরা লক্ষ্য করি, তখন রাজ্যের বিভিন্ন কলেজগুলো থেকে গেস্ট লেকচারারদের নিয়ে খাতা কাটার দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের যে সকল উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা রাজ্যের কলেজগুলিতে গেস্ট লেকচারার হিসেবে ছাত্রছাত্রীদের পড়াচ্ছে, তাহলে সরকার কেন তাদেরকে নিয়োগ করছে না? আমাদের কাছে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও সরকার নিয়োগ করছে না। কলেজগুলিতে চরম শিক্ষকের অভাব। রাজ্যের দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু করে উত্তর ত্রিপুরা প্রত্যেকটা কলেজে রয়েছে শিক্ষকের চরম অভাব। এমবিবি ইউনিভার্সিটি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরে আমাদের রাজ্যে
আরেকটি ইউনিভার্সিটি খোলা হয় এমবিবি বিশ্ববিদ্যালয়। সেই এমবিবি বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে পিজি কোর্স চালু করা, পিজি কোর্স চালু করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে পিজি কোর্স যদি চালু করতে পারে, তাহলে আমাদের যে সকল ছাত্রছাত্রীরা বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলির দিকে মুখ ফিরাচ্ছে, সেই ছেলে মেয়েগুলি যারা অর্থনৈতিকভাবে দুর্বল ঘরের ছেলে মেয়েরা আছে, তারা এই সরকারি সুযোগ সুবিধা পেতে পারে। আচ্ছা, সরকার কিছুদিন আগে ঘটা করে প্রকাশ করেছে যে ছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। ঠিক আছে, ভালো কথা। তাহলে ছাত্রদের জন্য কেন নয়? এখানে কেন বৈষম্য তৈরি করা হবে ছাত্র এবং ছাত্রীর মধ্যে? আমাদের স্পষ্ট দাবি, স্পষ্ট বক্তব্য, ছাত্র এবং ছাত্রীদের জন্য বৈষম্য না করে সবার জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। রাজ্যের বিভিন্ন স্কিমগুলি রয়েছে, যে স্কিমগুলিতে ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড দেওয়া হয়। আমাদের স্পষ্ট বক্তব্য, 20% বাড়িয়ে ছাত্রছাত্রীদের নিয়মিত স্টাইপেন্ড ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হোক। এতে করে ছাত্রছাত্রীরা যেমন অর্থনৈতিকভাবে একটা শক্তি পাবে, এতে করে তাদের অভিভাবকরাও অর্থনৈতিকভাবে একটা শক্তি পাবে। এর ফলে ছাত্রছাত্রীরা ড্রপ আউট হবে না, ড্রপ আউটের চিন্তাধারা করবে না। যারা এই সময়ের ভিতরে স্কুল কলেজে পড়াশোনা করছে, এই সময়ের ভিতরে আমরা সবাই জানি খাতা কলম পড়াশোনার যাবতীয় সরঞ্জামের যা খরচ বৃদ্ধি হয়েছে, এর সাথে রাজ্যের প্রতিটা স্কুল কলেজে যে পরিমাণে ফি বৃদ্ধি করা হয়েছে, এতে করে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের প্রতিটি আনায় কোনায় ড্রপ আউটের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। সরকার যদি এই দিকগুলিতে ভালোভাবে পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ড্রপ আউটের সংখ্যাটা কমাতে পারবে। কিন্তু সরকার দিবানিদ্রায় ঘুমাচ্ছে। মানে সরকার কি করছে আমরা কিছুই বুঝতে পারছি না। সকল অংশের মানুষ হতাশ হয়ে আছে শিক্ষা নিয়ে সরকারের এই ছেলে খেলার জন্য। আমরা এই দাবিগুলো যখন শিক্ষা অধিকর্তার কাছে জানিয়েছি, ফি বৃদ্ধির কথা যখন জানিয়েছি, শিক্ষা অধিকর্তা আমাদেরকে ডাইরেক্ট বলেছে যে বিনামূল্যে কিছু হয় না। আমরা শিক্ষা অধিকর্তার এরকম কথা শুনে সত্যি হতাশ হলাম। এই ছিল আজকে আমাদের মোটামুটি দাবিগুলো। ওকে, আমি আসবো আপনার কাছে কৌশিক আর একবার। বিনামূল্যে কিছু হয় না আপনি বলেছেন, শিক্ষা অধিকর্তা বলেছে। আমাদের সঙ্গে আমির হোসেন রয়েছেন। আমির, আমরা আরো বিভিন্ন বিষয়গুলোতে আলোচনা অবশ্যই করব, আপনাদের দৃষ্টিভঙ্গিটা জানার চেষ্টা করব, কিন্তু এই মূলত যে বিষয় নিয়ে আজ এসএফআই এবং টিএসইউ শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে এবং যেই তাদের যে দাবিগুলোকে সামনে রেখে তারা আজ করে, এবং সেটা এক্ষুনি কৌশিক বলছিলেন, ভর্তি হতে পারছে না বিভিন্ন কলেজগুলোতে, ফল প্রকাশে দেরি হচ্ছে, গেস্ট লেকচারার দিয়ে, শিক্ষক সংকটের কথা আমরা বারবার শুনে আসছি, সেটা স্কুল কলেজে সর্বত্রই একই অবস্থা। ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা প্রদানের কথা বলা হচ্ছে এবং এটা দাবি করা হচ্ছে, এবং বিনামূল্যে কোনো কিছুই আজকাল হয় না এমনটা মৌখিকভাবে অনেকেই বলছেন। শিক্ষা অধিকর্তারা নাকি ওনাদের বলেছেন, এবং 20% স্টাইপেন্ড বৃদ্ধির দাবি করেছেন ওনারা, যেহেতু শিক্ষা সামগ্রী অন্যান্য সামগ্রীর সাথে শিক্ষা সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে। আপনাদের কি মানে এই প্রতিক্রিয়া কি বা কি দৃষ্টিভঙ্গি এই বিষয়টাতে জানবো, কিন্তু তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আজ কিন্তু আমাদের অনুষ্ঠানে আমরা কিন্তু এসএফআই নেতৃত্ব, কংগ্রেসের ছাত্র নেতা, পাশাপাশি আমরা এবিভিপির নেতৃত্বদের কাছেও কিন্তু অনুরোধ করেছিলাম আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। কোনো অজ্ঞাত কারণে ওনারা কিন্তু আসতে পারেননি, ওনারা আসতে পারবেন না বলে জানিয়েছেন। আমরা চেষ্টা করেছিলাম এই তিনটে ছাত্র সংগঠনের সাথে আমরা কথা বলে বর্তমানে রাজ্যের যে ছাত্র যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিভাবে নিরসন করা যায়, আদৌ কি ছাত্রদের কোনো সমস্যা হচ্ছে, সেগুলো বিষয়ে একটু আলোচনা করতে, কিন্তু এবিভিপির কোনো প্রতিনিধি আজ আমাদের অনুষ্ঠানে আসতে পারেনি। আমির, প্রথমেই নিউজ ভ্যানগার্ড টিভির পর্দায় যারা আমাদের দেখছেন কিংবা পরবর্তী সময়ে যারা দেখবেন, সকলকেই আমি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং কংগ্রেস দলের ছাত্র সংগঠন এনএসওয়াই এর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সকলকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আপনার এই টিভি স্টুডিওতে
যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যা আগামী দিনে দেশ এবং জাতির মেরুদণ্ড ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজের সমস্যাগুলোকে কিভাবে নিরসন করা যায়, এই সমস্যাগুলোর নিরসনে বর্তমানে আমাদের দেশের সরকার এবং রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছে তার উপর আলোকপাত করার জন্য আপনি যেই আপনার স্টুডিওতে যে আজকের এই সন্ধ্যার আয়োজন করেছেন, তার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই। দেখুন, আমি প্রথমেই এক বাক্যে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি যবে থেকে কেন্দ্রে এবং আমাদের রাজ্যের মধ্যে ক্ষমতা দখল করেছে, ভারতীয় জনতা পার্টি নিরন্তর একটা চেষ্টা করে যাচ্ছে যেন তেন প্রকারে ভারতের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটার উপর বুলডোজার চালানোর জন্য তারা ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। এমন নয় যে তারা হঠাৎ করে আক্রমণটা শুরু করেছে, তারা সেই 2014 সাল থেকে আক্রমণটা শুরু করেছে। ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে কিভাবে গেরুয়াকরণ করা যায়, শিক্ষার ব্যবস্থার মধ্যে সমস্ত কিছুকে তুলে দিয়ে তাদের যে কতগুলো নির্দিষ্ট উদ্দেশ্য, যে উদ্দেশ্যের মধ্য দিয়ে তারা গোটা শিক্ষা ব্যবস্থাটাকে গেরুয়াকরণের মধ্য দিয়ে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া যায়, তার জন্য তারা কাজ করে চলছে নিরন্তর। আপনারা দেখবেন ইতিমধ্যে আমাদের বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে, কি ভোজন শুরু করেছে, কীর্তন শুরু করেছে, সমস্ত কিছু শুরু করেছে, যেখানে ছাত্রছাত্রীরা শিক্ষকের অভাবে রাস্তায় ধর্ণা দিচ্ছে, যেখানে ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে বিদ্যালয় তালা ঝুলিয়ে দিচ্ছে, সেই জায়গায় ওই স্কুলগুলোর মধ্যে, বিদ্যালয়গুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক শিক্ষিকা নিয়োগ না করে সরকার নিজ খরচায় সিদ্ধান্ত নিয়েছে আমরা সেখানে কি করব, আমরা একটা শিক্ষা সপ্তাহের নামে সেখানে ছাত্রছাত্রীদের কিভাবে ব্রেইন ওয়াশ করা যায়, শিক্ষা থেকে তাদের যেই একটা চিন্তা, সেই চিন্তাটা থেকে সরিয়ে তাদেরকে কিভাবে অন্যদিকে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমাদের রাজ্য সরকার নিরন্তর প্রয়াস করছে। আর যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো কুম্ভকর্ণের ভূমিকা অবতীর্ণ। আমি শেষ করি। শিক্ষা সপ্তাহ নিয়ে একটা ভুল ব্যাখ্যা হচ্ছে না আমির এখানে, কারণ শিক্ষা সপ্তাহের উদ্দেশ্যটা তো অন্য কিছু ছিল, এবং সেখানে এই যে আপনি যেটা বললেন যে ভোজন করানো, বা ধরুন আপনি যে এই যে কীর্তনের কথা বলছেন বা পুজো পাঠের কথা বলছেন, গানের কথা বলছেন, এটা একটা পার্ট, এটা কিন্তু সম্পূর্ণ বিষয়টা নয়। শিক্ষা সপ্তাহের কিন্তু একটা বিরাট বড় উদ্দেশ্য রয়েছে। আপনি বলুন, আমরা সেই বিষয়ে নয় পরে আসবো। আমি যেটা বলছি, আর আমাদের দেশ, আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে, সেটা অভিভাবকহীন। আমাদের যেখানে একটা রাজ্যের সরকারের এবং একটা দেশের সরকারের প্রাথমিক প্রাধান্য দেওয়ার কথা ছিল শিক্ষা ব্যবস্থাকে, আপনি ভাবতে পারেন আমাদের রাজ্যের মধ্যে একটা শিক্ষামন্ত্রী নেই, সম্পূর্ণ শিক্ষামন্ত্রী নেই, আর যিনি আছেন উনি শিক্ষা ব্যবস্থা নিয়ে টু শব্দ পর্যন্ত করে না। ইতিমধ্যেই আমরা আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা হায়ার এডুকেশন ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করার জন্য আমরা আবেদন করেছিলাম, উনি সময় দিয়েছিলেন, কিন্তু যেদিন দেখা করতে গেলাম উনি ছিলেন না। আমরা এডিশনাল ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করে এই যে ছাত্রছাত্রীরা এখন যে ভর্তি প্রক্রিয়া চলছে, এখনো বিভিন্ন কলেজগুলোর মধ্যে তারা ভর্তি হতে পারছে না, সেখানে দেখা যাচ্ছে, এটাই বলছি, সেখানে দেখা যাচ্ছে তাদের ওয়েটিং লিস্টে নাম আসে, কিন্তু তারা যখনই যায় বলে সিট নেই। অথচ দেখা যায়, আমরা এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমাদের কাছে অনেকে ফোন করে জানিয়েছে, সরকার দলের ছাত্র সংগঠন থেকে তাদেরকে বলা হয় অপেক্ষা করে ভর্তি করিয়ে দেওয়া যাবে, অপেক্ষা করে ভর্তি করিয়ে দেওয়া যাবে। আমরা যখন স্যারের কাছে জানতে চাইলাম যে রামঠাকুর কলেজের মতো একটা কলেজ নোটিফিকেশনের মাধ্যমে এটা জানাতে বাধ্য হয়েছে যে কোনো সংস্থা যদি টাকা নেয় তাহলে আমরা দায়ভার নেব না, তার মানে ঘটনাগুলো অহরহ ঘটে চলছে। শিক্ষার্থীরা সেখানে হতাশিত, তাদের সেই হতাশাকে কাজে লাগিয়ে একটা কুচক্রি গ্যাং তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা আপনি এটা সুষ্ঠু বিচার। আমি এখানে আমার একটা প্রশ্ন আছে, জানতে চাইছি, আপনারা যেহেতু আপনি বলছেন যে আপনাদের কাছে ফোন আসে এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিযোগ আপনাদের কাছে আসে, এবং কৌশিকই কথা বলছিলেন এই যে ভর্তি প্রক্রিয়া নিয়ে। এখন কলেজে ভর্তি প্রক্রিয়া, আপনি একটি কলেজের নাম উল্লেখ করলেন, সেখানে নোটিফিকেশন জারি করে বলা হচ্ছে যে কোনো কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের ভর্তির জন্য কোনো ধরনের টাকা চার্জ করে না। এখন কথা হচ্ছে যে এই ধরনের নোটিফিকেশনের মানে কি? তাহলে কি কলেজ যেহেতু টাকা সারা ভর্তি করে, তাহলে তো ছাত্রছাত্রীরা ইজিলি গিয়ে ওখানেই ভর্তি হতে পারে, যতটুকু আসন রয়েছে সেই আসন ওখানে গিয়ে ফিল আপ হতে পারে। কর্তৃপক্ষ যখন নিজে বলছে টাকা লাগে না, তাহলে অন্যান্য কেউ ছাত্রদের কি করে আটকে রাখছে ভর্তি থেকে? আমি আপনাকে বলছি ভর্তিতে আটকে রাখা, আমি এটা বলছি না। আমি বলছি
যখন কলেজ থেকে তাদের ওয়েটিং লিস্টে নাম থাকে, তারা যখন তাদের পছন্দসই কলেজগুলোর মধ্যে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করে, দেখা যায় সিট আসন সংখ্যা পূর্ণ হওয়ার পরেও কোনো একটা সংস্থা, সরকার দলের ছাত্র সংগঠন এবং কলেজ কর্তৃপক্ষের কিছু একটা অংশ তারা নিজেদের মধ্যে একটা সমঝোতা করে তারা ওই ছাত্রছাত্রীদের যারা চাইছে ভর্তি হবে তাদেরকে বেপথে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে তাদের থেকে টাকা নেওয়ার একটা পরিকল্পনা করেছে। আমরা ওই দিন ডেপুটেশনের মাধ্যমে এটা স্যারকে বলে এসেছি, এটা বলে এসেছি। তার পাশাপাশি যেটা আপনি বলছেন যে স্কুল বন্ধের ঘটনাগুলো বলছেন, আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদের রাজ্যের মধ্যে কেন বিদ্যালয় সংকুচন করা হচ্ছে, কেন বিদ্যালয় কমিয়ে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে বিজেপি দল এবং বিজেপি দলের সরকার সুপরিকল্পিতভাবে আমাদের দেশের যে সরকারি শিক্ষা ব্যবস্থাটা সেটাকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এবং এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি তারা পুঁজিপতিদের হাতে তুলে দিতে পারে সম্পূর্ণভাবে, তাহলে দেখা যাবে আমাদের দেশের যারা দরিদ্র এবং গরিব শ্রেণীর মানুষ আছে, যারা চাইছে তাদের ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করুক, তাদের ঘরের ছেলেমেয়েরাও ওই পুঁজিপতিদের ছেলেমেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে পড়াশোনায় এগিয়ে যাক, তাহলে তারা থেমে যাবে। এবং সরকার চাইছে, এই বিজেপি সরকার চাইছে একটা মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা আবার আমাদের দেশে কায়েম করার জন্য, যেখানে আমাদের দেশের সর্বাধিক সংখ্যক গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত হবে, আর যাদের টাকা থাকবে কেবলমাত্র তারা টাকার বিনিময়ে বিদ্যা গ্রহণ করতে পারবে। এই জায়গায় আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি বলছি কেন বলছি এই কথাটা। আপনি লক্ষ্য করবেন যে সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে দুটো ভাগ করে দিয়েছে। আমার ভাই বলেছে যে সরকার বিভাজন করছে, বৈষম্য করছে। আপনি দেখেন যে গ্রামগঞ্জের যে স্কুলগুলো, আপনার গ্রাম পাহাড়ের স্কুলগুলো যেগুলো বন্ধ করে দেওয়ার জন্য তারা লিস্ট পর্যন্ত দিয়েছিল, এগুলো কেন বন্ধ করে দেওয়ার কথা বলেছে? যে ছাত্র সংখ্যা কম। অথচ এই স্কুল কলেজ, এই স্কুল বিদ্যালয়গুলোর মধ্যে অত বছর ধরে ছাত্র সংখ্যা ছিল, পরীক্ষা হতো। এই সরকার আজকে বিজেপির অন্য একটা সরকার আসবে আগামীতে, বা অতীতে একটা ছিল। সরকারের কাজটা সরকারকে করতে হবে, যেই সরকারই আসুক। ওই সরকারের তত্ত্বাবধানে আমাদের স্কুলগুলো চলতো। এখন তারা কি করেছে যে বলছে যে শহরাঞ্চলের কিংবা পাশাপাশি যে বড় স্কুলগুলো, সেই স্কুলের সঙ্গে ছোট ছোট বিদ্যালয়গুলোকে সংযুক্তিকরণ করা হবে, এর ফলে শিক্ষা ব্যবস্থাটা ভালো হবে। সেই জায়গায় না, শহরাঞ্চলের সঙ্গে কথাটা এমনটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে দেখা যাচ্ছে যে 2 বা 3টে স্কুল রয়েছে, সেখানে একটা প্রাইমারি স্কুল, একটা সিনিয়র বেসিক স্কুল, একটা হয়তো উচ্চ মাধ্যমিক স্কুল। এখন দেখা যাচ্ছে যে প্রাইমারি স্কুলে কয়েকজন ছাত্র আছে, সিনিয়র বেসিক স্কুলে কয়েকজন ছাত্র আছে, এবং উচ্চ মাধ্যমিক স্কুলে কয়েকজন ছাত্র আছে। সেই জায়গায় হয়তো সেই যে প্রাইমারি স্কুলটাকে বন্ধ করে দিয়ে, বন্ধ না ঠিক, মার্চ করে দেওয়া হচ্ছে সেই সিনিয়র বেসিক স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলটার সঙ্গে, যাতে সেই ছাত্রছাত্রীরা আরো বেশি পরিকাঠামোর সুযোগ সুবিধা নিতে পারে। এবং যারা শিক্ষক শিক্ষিকারা ওই স্কুলে ছিলেন তাদেরকে হয়তো এই স্কুলগুলোতে শিফট করানো হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে মার্চের কথাটা এরকম ভাবে এসছে, কিন্তু ছাত্র কম বলে এই মার্চটা করিয়ে 3টে স্কুলের যে পরিকাঠামো সেটাকে 2টো স্কুলে নিয়ে চলে আসলে সেটা পুঁজিপতিদের কিভাবে সাহায্য করা হচ্ছে সেটা একটু জানতে চাই। আমি এই জায়গাটা থেকে পুঁজিপতিদের কাছে আসছি, আপনার কাছে বলছি। দেখুন, প্রথমত তারা যে স্কুলগুলোকে মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে সেটা সম্পূর্ণভাবে শিক্ষা বিরোধী বলে আমরা মনে করি। কারণ গ্রাম পাহাড়ে যে স্কুলগুলোকে তারা মার্চ করার কথা বলে, যদি গ্রামের বা পাহাড়ের স্কুলগুলোকে অন্য একটা স্কুলের সঙ্গে মার্চ করতে যায়, তাহলে দেখা যাবে ওই সমস্ত এলাকার ছাত্রছাত্রীরা সেখানে যে স্কুলের সঙ্গে মার্চ করবে তারা সেখানে গিয়ে পড়াশোনাটা করবে না, একটা শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়া ছেড়ে দেবে। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে বলছি যে সমাজের একটা ছাত্রছাত্রীও যেন পড়া থেকে পিছিয়ে না পড়ে কিংবা ড্রপ আউটে না যায়, সেটার পরিকল্পনা করেই পূর্ববর্তী সরকারগুলো স্কুলগুলোকে গ্রামে নিয়ে গেছে, যে গ্রামের ছেলে মেয়েদেরও পড়াশোনা করার অধিকার আছে। সেই জায়গায় সরকার বলছে যে উন্নত শিক্ষার জন্য, আপনার মুখের শব্দটাকেই বলছে যে উন্নত শিক্ষার জন্য তারা স্কুলগুলোকে মার্চ করার চেষ্টা করছে। আমি বলবো এই উন্নত শিক্ষা ব্যবস্থাটাকে কেন ওই গ্রামের স্কুলটার মধ্যে পুছিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। এই জায়গায় আমাদের প্রশ্ন, আমাদের সন্দেহটা এই জায়গায়। স্কুল মার্চের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া যাবে না। আর যেটা আপনি বলছেন পুঁজিপতিদের, আমি কেন বলছি পুঁজিপতিদের, সে জায়গায় যদি একটা প্রসঙ্গ টেনে আনি, এবারের বাজেটটা আমি পুরোটা পরবর্তী সময় বলবো। এবারের বাজেটের মধ্যে যখন আমরা দেখেছি সরকার যখন শিক্ষার যে বাজেট সেখান থেকে যখন কমিয়ে দেওয়া হলো, টোটাল 7% কমিয়ে দিয়েছে শিক্ষার বাজেট থেকে,
হ্যাঁ, যেটা ছিল গত সরকারের মধ্যে 4.27%, এটাকে বর্তমান করে দেওয়া হয়েছে 2.7% সামথিং। ঠিক আছে, আবার আমরা দেখেছি উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেটাকে 16% কমিয়ে দেওয়া হয়েছে। আর যেটা ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, সেটা থেকে 61% কমিয়ে দেওয়া হয়েছে। এবং বলেছে কি, আমরা আমাদের যখন বিরোধী দলের তরফ থেকে ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বলা হয়েছে যে শিক্ষা হচ্ছে দেশের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, সেখানে আপনাদের উচিত শিক্ষা ক্ষেত্রে বাজেট টাকা বৃদ্ধি করার জন্য, কিন্তু দেখা গেল কি কমিয়ে দেওয়া হয়েছে। সরকার তখন রিপ্লাই দিল যে যাদের ইচ্ছা তারা শিক্ষা গ্রহণ করতে পারবে, তবে লোনের মাধ্যমে করতে হবে। সেখানে প্রয়োজন বোধে লোনের টাকা বাড়িয়ে দেওয়া হবে এবং সুদের সংখ্যাটা একটু বাড়ানো হবে। তখন সরকার বলে, আমাদের ইন্ডিয়া জোট সরকারকে জবাব দিল কি যে আপনারা শিক্ষা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করে দেন, গরিব অংশের ছেলে মেয়েদের ওই লোনের মাধ্যমে শিক্ষার প্রয়োজন নেই। যেই আমরা সরকার যদি সিদ্ধান্ত নেয় যে গরিব অংশের ছেলেমেয়েরা পড়তে পারবে, বাজেট বৃদ্ধি করা হয়, তাহলে লোন কেন নিতে হবে? লোনটা পরিশোধ করবে কিভাবে? আপনি যারা ইতিমধ্যেই লোন নিয়ে পড়াশোনা করেছেন, আপনি একটু দেখে নেবেন, ইতিমধ্যে যারা লোন নিয়ে পড়াশোনা করেছেন গত 10 বছরে তার সর্বাধিক সংখ্যক ছাত্রছাত্রীরা এখনো বেকার। এখন তাদের লোনের টাকাটা কিভাবে পরিশোধ করবে? সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি বলেছেন যে যারা ইতিমধ্যেই লোন নিয়ে পড়াশোনা করেছে তারা তো কাজহীন, কর্মহীন, তার চাকরিহীন, তাদের ওই লোনের টাকাটা যাতে সরকার রাইট অফ করে দেয়, এককালীন রাইট অফ করে দেয়, যেন তারা এই যে ঋণের বোঝা মাথা নিয়ে বাঁচতে না হয়। সরকার বলল রাইট অফ করা যাবে না। কাদের রাইট অফ করে দেয়? ওই যে আম্বানি আদানির মতো যারা পুঁজিপতি, তাদের লক্ষ লক্ষ কোটি টাকা রাইট অফ করে দেয়। অথচ গরিব ঘরের ছেলে মেয়েটা যেখানে লোন নিয়ে পড়াশোনা করেছে তার টাকা রাইট অফ করতে চায় না সরকার। সেই কারণে আমরা বারবার বলছি যে এই সরকারটা কেবলই মাত্র পুঁজিপতিদের সরকার। তারা চায় না দেশের গরিব অংশের ছেলেমেয়েরা যেন পড়াশোনা করতে পারে এবং পুঁজিপতিদের কাঁধে কাঁধ মিলিয়ে তারাও যেন ভবিষ্যৎ ভারতের কারিগর হতে পারে, এটা বিজেপি সরকার চায় না। ওকে, আমি আসবো আপনার কাছে। আমি আরেকবার, আমরা স্কুল বন্ধের কথা যখন বলছি, আমরা কৌশিক রয়েছে আমাদের সঙ্গে। কৌশিক, শোনা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকার কিছু স্কুল এমন রয়েছে যেখানে হয়তো কোনো স্কুলে 1-2জন ছাত্রী রয়েছে এবং সেই সব স্কুলগুলোকেই মার্জ করা হচ্ছে তার নিকটবর্তী কোনো একটি স্কুলের সঙ্গে। এইভাবেই যতটুকু আমরা শুনেছি যে মার্জারের যে স্কুল মার্জারের যে ব্যাপারটা, এই বিষয় নিয়ে তোমাদের কাছে বা আপনাদের কাছে কি ধরনের খবর রয়েছে? বলছি আমি, ছাত্রদের মানে কিভাবে অসুবিধার সম্মুখীন হতে পারে, যেটা আমির হোসেন বলছিলেন, একইভাবে নাকি আপনাদের অন্য কোনো ভিন্ন মত রয়েছে? বলছি আমি, দেখুন, আমাদের একটা বিশিষ্ট একটা চলচ্চিত্রের একটা লাইন আছে যে আজ থেকে পাঠশালা বন্ধ। আচ্ছা, মানে আজ থেকে বন্ধ পাঠশালা। শিক্ষামন্ত্রী যখন রাজা মহাশয়কে জিজ্ঞেস করছেন, রাজা মশাই আজ থেকে বন্ধ পাঠশালা, তখন মন্ত্রী মশাই মানে রাজা মশাই বলছেন তুমি কি কালা? মানে রাজা মশাই বুঝাতে চাইছেন যে ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। আজকে এই আইডিওলজিটাকে নিয়ে আমাদের দেশের একটা সরকার চলছে। ছাত্রছাত্রীদের যত কম স্কুলমুখী করা যাবে, যত কম শিক্ষা প্রদান করা যাবে, ছাত্রছাত্রীরা তত বেশি আমাদের পিছিয়ে আসবে, আমাদেরকে প্রশ্ন করবে না। আমরা যত বেশি ছাত্রছাত্রীদেরকে স্কুলের দিকে ঠেলে দেব, ছাত্রছাত্রীরা শিক্ষিত হবে, আমাদের দিকে আঙ্গুল তুলে প্রশ্ন করবে। ছাত্রছাত্রীদের এই একটা বিধ্বংসভাবে একটা খাদের কিনারায় নিয়ে যাচ্ছে আমাদের দেশের এবং রাজ্যের সরকার। এবার আপনি জিজ্ঞেস করছেন যে প্রত্যন্ত গ্রামগুলিতে, দেখুন আমাদের রাজ্যের শিক্ষা আন্দোলন গোটা দেশের ভিতরে একটা অন্যরকম ইতিহাস আছে। সেই গণশিক্ষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে এ পর্যন্ত আমরা সে সময়ই দেখেছি আমাদের বামপন্থী নেতারা রাজাদের বিরুদ্ধে গিয়ে আমাদের রাজ্যের ভিতরে গণশিক্ষা আন্দোলনের মাধ্যমে একটা শিক্ষাক্ষেত্রে চরম বিপ্লব তৈরি করেছিল। এবং এই সময়ের ভিতরে বিগত সময়ের যে বামফ্রন্ট সরকার ছিল, আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার একটা সুন্দর সুপরিকল্পিতভাবে প্রতি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বিভিন্ন রকমের স্কুল তৈরি করেছে। প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, হাই স্কুল, যেটা হচ্ছে এসবি স্কুল, সিনিয়র বেসিক স্কুল, এগুলো তৈরি করা হয়েছে। এখন দেখুন, যে ছোট ছেলেটা, গ্রামের কথা বলছি আমি, যে ছোট ছেলেটা প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে,
আমাদের গ্রাম, যে আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের মা বাবারা কিন্তু আমাদেরকে শুধুমাত্র সকালবেলায় স্কুলে যাওয়ার আগে স্নান করিয়ে ব্যাগটা আমাদের কাঁধে ঝুলিয়ে দিত, আমরা একা একা স্কুলে যেতাম। আমাদের মা বাবারা কি করত, স্বাভাবিকভাবে অর্থনৈতিক চাহিদার জন্য তারা তাদের মতো কাজে ব্যস্ত হতো, আমরা স্কুলে যেতাম। সেই প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা গ্রামের একটা স্কুলে পড়াশোনা করেছি, অথবা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে পড়াশোনা করেছি। পরবর্তী সময়ে আমাদেরকে উচ্চশিক্ষার জন্য অন্য একটা স্কুলে যেতে হয়েছে, সেজন্য আমাদের একটা সাইকেলের প্রয়োজন হয়েছে। এই যে প্রথম থেকে অষ্টম শ্রেণী, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা স্কুলে যেতে পেরেছি, এই কারণে সেই সময়ে রাজ্যের ব্রাহ্মণ সরকার রাজ্যের সুপরিকল্পিতভাবে বাড়ি থেকে যাতে 1 কিলোমিটারের বেশি দূরত্বে কোনো স্টুডেন্ট পয়সা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে স্কুলে যেতে না হয়, পায়ে হেঁটে যাতে স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারে, সেই মনোভাব নিয়ে স্কুলগুলি তৈরি করেছে। যত আমরা যে সময়টার কথা বলছি, আজকে 2024 সাল, দিন দিন তো আমাদের রাজ্যের লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে উনারা কেন বলছেন, সরকার আমাদেরকে কেন বারবার বলছেন রাজ্যের স্কুলগুলিতে ছাত্র সংখ্যা কমছে? তাহলে ছাত্র সংখ্যা কোথায় যাচ্ছে? তাহলে ছাত্র সংখ্যা কি আজ ইচ্ছাকৃতভাবে সরকারি স্কুলগুলির মুখী হচ্ছে না, নাকি বেসরকারি সংস্থামুখী হচ্ছে? আর বেসরকারি সংস্থামুখী যদি হয়ে থাকে, তাহলে সরকারের ভূমিকা কি? তাহলে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের কলম কেনার ট্যাক্সের পয়সা, খাতা কেনার ট্যাক্সের পয়সায় ভাতা পাচ্ছেন, তাহলে ছাত্রদেরকে কেন বিনামূল্যে শিক্ষা ব্যবস্থাটাকে শিক্ষার সুযোগ করে দিতে পারছেন না? কেন তাহলে ছোট ছোট গরিব ঘরের ছেলেমেয়েরা যে 1 কিলোমিটারের দূরত্বের যে স্কুলগুলি আছে, সেই স্কুলগুলির মুখী করতে পারছেন না? এটা আমাদের প্রশ্ন আছে, এটা নিয়ে আমাদের চরম প্রশ্ন আছে। তাহলে আমাদেরকে কি ধরে নিতে হবে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় হয় ড্রপ আউট বাড়ছে, নয়তোবা ছাত্রছাত্রীরা বেসরকারি সংস্থামুখী হচ্ছে? না হলে কেন বলছি সরকারি স্কুলে ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বে, বিনামূল্যে পরিষেবা পাওয়া সত্ত্বে কেন সরকারি স্কুলে ছাত্রছাত্রীরা আসবে না? তাহলে কি আমরা প্রশ্ন করতে পারি, সরকারি স্কুলে সরকার ঠিকঠাকভাবে পরিকাঠামোটা ঠিকঠাক করতে পারছে না? এটাও আমরা প্রশ্ন করতে পারি, এবং আমরা সোজাসুজি প্রশ্ন করছি। এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে একই এলাকায় যদি 2-3টে স্কুল থাকে, যে কোনো একটা দুটো স্কুলকে যদি পরিকাঠামো দিক থেকে বা পরিষেবাগত দিক থেকে যদি উন্নত করার জন্য যদি যে কোনো একটা স্কুলে যেখানে ছাত্র কম, সেই স্কুলটাকে মার্চ করা হয়, তাহলে সেটা কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? কারণ আমরা মনে করি সেই ক্ষেত্রে যে স্কুলটাতে ধরুন আপনার 5 জন ছাত্র আছে, আমি ধরে নিলাম 5 জন ছাত্র, সেই স্কুলটাতে দেখা যাচ্ছে যে 2 জন ছাত্র আছে। সেই 5 জন ছাত্রকে ছাত্রের মতো ছাত্র, একটা আদর্শ ছাত্র তৈরি করতে যে যে গুণাবলীগুলি প্রয়োজন, সেই গুণাবলীগুলি দিয়ে ভরপুর করে সেই ছাত্রটাকে সেই স্কুল থেকে টিসি দেওয়া হোক অন্য স্কুলের জন্য। আমরা কখনো চাইবো না যে সেই স্কুলটাকে অন্য একটা স্কুলের সাথে মার্চ করা হোক। সরকারি স্কুলটাকে অন্য একটা স্কুলের সাথে মার্চ করা মানে সরকারি সম্পদের অপচয় করা, এটা আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি। ঠিক, আপনাদের দাবি মার্চ করানো যাবে না, স্কুল বন্ধ করানো যাবে না। আরেকটা বিষয় আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে রাজ্যের যে ড্রপ আউটের বিষয়টা, দাদা যে ড্রপ আউটের কথাটা বলছে, সরকার কখনো কখনো প্রচার করছে যে আমরা সার্ভে করছি, বিভিন্ন সংস্থা দিয়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে সার্ভে করছে সরকারিভাবে। সার্ভের রিপোর্ট যখন আসছে, দেখা যাচ্ছে যে এই একটা এলাকায় কিছু অংশের ড্রপ আউট ছাত্রছাত্রী পাওয়া গেছে, দায়িত্ব নিয়ে তাদেরকে আবার স্কুলে ভর্তি করানো হচ্ছে। ছাত্রটাকে স্কুলে ভর্তি করানোর পর ঠিকঠাকভাবে কি ওই ড্রপ আউট ছাত্রটাকে লালন করছে সরকার? আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে অভিযোগ আছে যে যে ছাত্রটাকে ভর্তি করানো হয়েছে সেই ছাত্রটা আবার 5 মাস পর স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে এটার দায়িত্ব কে নেবে? সরকারকে তো এটার দায়িত্ব নিতেই হবে। আমরা যখন একটা চারা গাছ লাগাই, চারা গাছটার ফলের আশা আমরা তখন করতে পারবো যখন আমরা সেই চারা গাছটাকে ঠিকঠাকভাবে লালন পালন করতে পারবো, স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবেসে একটা বৃক্ষে পরিণত করতে পারবো, তারপর আমরা ফলের চিন্তা করতে পারবো। শুধুমাত্র একটা ড্রপ আউট ছাত্রকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্কুলে জোর করে নিয়ে এলাম, নিয়ে আসার পর ওই ছাত্রটা কিভাবে জীবনযাপন করছে, ওই ছাত্রটার অর্থনৈতিক
ভাবে দুর্বল কি সবল সেই বিষয়ে কোনো তদারকি করছে না সরকার, ছাত্রটা কেন ড্রপ আউট হলো সেই বিষয়ে কোনো চিন্তাধারা করছে না সরকার। চট করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জোর করে এনে আবার ভর্তি করিয়ে দিলাম, ছাত্রটা আবার 5 মাস পর ড্রপ আউট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের রাজ্যের, আমাদের দেশের এই যে ছাত্র সমাজ, এই যে যুব সমাজ আজকে কোথায় যাচ্ছে? আমাদের এটা চিন্তার বিষয়। গোটা রাজ্যটা আজকে নেশায় জর্জরিত হয়ে আছে। নেশায় জর্জরিত হওয়ার পিছে আমরা একটাই কারণ বলবো, যে ছাত্রছাত্রীদেরকে ঠিকঠাকভাবে লালন পালন করছে না সরকার। আর আমাদের দেশের সরকার কি করছে আমরা তো বুঝতে পারছি না। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাটা শুধুমাত্র একটা শব্দ নয়, সরকার সেটা কেন বুঝতে পারছে না? শিক্ষাটা শুধুমাত্র একটা শব্দ নয়, এটা রাষ্ট্র নির্মাণের একটা পিলার। রাষ্ট্র নির্মাণ করতে হলে শিক্ষা ছাড়া কখনো সামনের দিকে আমরা এগোতে পারবো না, উন্নত দেশের চিন্তা ভাবনা আমরা করতে পারবো না, বিশ্ব নিয়ে ভাবতে পারবো না, রাষ্ট্রীয় পলিসিগুলি নিয়ে ভাবতে পারবো না, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে ভাবতে পারবো না। তাহলে আমাদের দেশের ছেলেমেয়েরা, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, গ্রামের ছেলেমেয়েরা আজকে কি নিয়ে ভাবনা চিন্তা করছে? আমরা তো ছোটবেলায় পড়েছি, গান্ধীজি বলেছিল যে দেশকে জানতে হলে গ্রামে যাও, শহরে নয়। তাহলে গ্রামকে আজকে কেন বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে বৈষম্যের দিকে ঠেলে দিচ্ছে, ধর্মীয়ভাবে ঠেলে দিচ্ছে, উস্কানি ছড়াচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে? এটা কখনো কোনোভাবে কাম্য নয়। আপনি যে কথাটা বলছিলেন যে কীর্তনের সংস্কৃতি, ধরুন কোনো একটা রাজ্যের কোনো একটা স্কুলে মনসামঙ্গল পাঠ হচ্ছে, সেটাকে আমি ধরে নিতে পারি যে বাংলা সাহিত্য হিসাবে মনসামঙ্গল মানে মঙ্গল কাব্যগ্রন্থ হিসাবে পাঠ করতে পারে। কিন্তু সেখানে কীর্তন করা, ডিজে গান বাজিয়ে বেলাল্লাপনা করা, সেটা কোন ধরনের সংস্কৃতি আপনি আমাকে বলুন? সেই দিকে কেন নজর দিচ্ছে না? সেদিকে কেন নাটক কেন আসছে না আমাদের এই সংস্কৃতিতে? নাট্য সংস্কৃতিকে নিয়ে আসুক, সঙ্গীত চর্চা নিয়ে আসুক, সঙ্গীত প্রতিযোগিতা নিয়ে আসুক, শিক্ষা সপ্তাহের মধ্যে খেলাধুলা নিয়ে আসুক, সেগুলো কেন আসছে না? আর্ট প্রতিযোগিতা কেন আসছে না? ডিবেট কম্পিটিশন কেন আসছে না? রাজ্যের যে পলিসি মেকিং বা আমাদের রাজ্যের দেশের যে বাজেট, সেই বিষয়গুলি সম্পর্কে ছাত্রদেরকে নিয়ে, বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে নিয়ে কেন ডিবেটগুলি কেন করা হচ্ছে না? আপনি যে কর্মসূচিগুলোর কথা বলছেন, আপনি ডিবেট বলুন, খেলাধুলা বলুন, নাচ গান বলুন বা সংস্কৃতি চর্চা বলুন, সবকিছুই তো হচ্ছে। কিন্তু তার ফাঁকে এই যে এবার যে শিক্ষা সপ্তাহটা, এবার এই তার একটা উদ্দেশ্য অন্যরকম ছিল। এখানে শুধু ছাত্রছাত্রী এবং শিক্ষক মহল নয়, এখানে অভিভাবকদেরও যুক্ত করার একটা পরিকল্পনা ছিল, এবং সেটা করার জন্যই এভাবে হয়তো হয়েছে। এবং প্রথমবার এক একজন এক এক রকম ভাবে চেষ্টা করেছে, যেটাকে আমরা বিভিন্ন স্কুলকে দেখেছি ক্রিয়েটিভিটি করতে। অনেক স্কুল আবার নাচ গান করেছে, অনেক স্কুল কীর্তন করেছে, কেউ মনসামঙ্গল করেছে। এখন কথা হচ্ছে, এটা যদি নিয়ম করে যদি হয়, এবং যদি কোনো একটা জায়গায় আমি স্কুলে সরস্বতী পুজো করতে পারি, আমি স্কুলে ক্রিসমাস সেলিব্রেট করতে পারি, তাহলে আমি কেন স্কুলের মধ্যে মনসামঙ্গল পাঠ করতে পারবো না? এটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করছে। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যদি স্কুলগুলির ভিতরে ধর্মীয় অনুষ্ঠান করতে পারি, সব ধর্মের ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া হোক। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। অন্য একটা শক্তি আমাদেরকে যতবারই বলার চেষ্টা করুক আমাদের দেশ এক ধর্মীয়, এক এক এক, আমরা বলছি না, আমাদের দেশ বহু ধর্মীয়, আমাদের দেশ বহু সংস্কৃতির দেশ। আমাদের দেশ শুধুমাত্র এক সংস্কৃতির দেশ কখনো হতে পারে না ভারতবর্ষের মতন দেশ। আমাদের দেশের রাজ্যের স্কুলগুলিতে, প্রত্যেকটা স্কুলে কম বেশি বিভিন্ন ধর্মের ছেলেমেয়েরা, বিভিন্ন জাতের ছেলেমেয়েরা পড়াশোনা করে। এর মানে এই নয় যে শুধুমাত্র একটা সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হবে, অন্য সংস্কৃতিগুলিকে দূরে ঠেলে দেওয়া হবে। এটা হবে হচ্ছে বৈষম্য। ছাত্রছাত্রীদের মনের ভিতরে একটা অন্যরকম মানসিকতা তৈরি করার চেষ্টা হবে। এটাকে আমরা কখনো কোনোভাবে সমর্থন করি না। ওকে, আমি আসবো আপনার কাছে, সময় ফুরিয়ে আসছে। আমি যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, স্কুল বন্ধের, স্কুল মার্চের কথা, দুটো এই মুহূর্তে আমরা যে আলোচনা করলাম আজকে, এখানে দুটো দেখা যাচ্ছে বিষয় যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে স্কুল মার্চের ব্যাপারটা, বলা হচ্ছে স্কুল বন্ধ করে দেওয়া হবে। এখন আদৌ কটা স্কুল বন্ধ হবে, কটা স্কুল বন্ধ হয়ে অন্য কটা স্কুলের সঙ্গে মার্চ হবে, সেটা একটা বিষয়। তার সঙ্গে শিক্ষক সংকটের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন শিক্ষাবিদরাও কিন্তু এক বাক্যে স্বীকার করেছেন যে রাজ্যে শিক্ষক সংকট রয়েছে এবং শিক্ষক প্রয়োজন। যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকে দিয়ে অন্যান্য কাজও করানো হচ্ছে বলেও কিন্তু মাঝে মধ্যে ওনারা অভিযোগ করেন। এখন পাশাপাশি এই যে গত বছর থেকে নয়া শিক্ষানীতির আওতায়
কলেজে ভর্তি হয়েছে। এবারও কিন্তু নয়া শিক্ষানীতির আওতায় ভর্তি হচ্ছে। এই ভর্তি হতে গিয়ে ছাত্রছাত্রীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। এখন ওয়েটিং লিস্ট তো আজকের নতুন কোনো বিষয় নয়, ওয়েটিং লিস্টে আগেও ছিল, আগেও ওয়েটিং লিস্টে থাকা ছাত্রছাত্রীদের নানান রকম প্রলোভন অনেকেই দেখাতো, সেটা আমরা দেখেছি। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে, রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বিভিন্নভাবে করার চেষ্টা করেছে বিভিন্ন সময়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে নয়া শিক্ষানীতিতে যেভাবে ছাত্রছাত্রীদের সাবজেক্ট চয়ন থেকে শুরু করে নিজের পছন্দের কলেজ বা এনইপিতে যা যা উল্লেখ করা রয়েছে সেসব নির্দেশ মেনে কলেজগুলো ছাত্রছাত্রী ভর্তি করাতে পারছে কিনা। দেখুন, প্রথমত এই ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিশেষ করে মফস্বলের যে কলেজগুলো, মহাবিদ্যালয়গুলো, সেই বিদ্যালয়গুলোতে যখন ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করেছে, দেখা গেছে কারোর বাড়ি উদয়পুর, সে উদয়পুর কলেজে পড়াশোনা করতে চায়, সেখানে সে ফর্ম ফিল আপ করেছে, তার নাম এসছে সোনামুড়া কলেজে, নজরুল ইসলাম কলেজে যেটা আসছে। এরকম ঘটনা আমরা দেখেছি, তাদেরকে নিয়েও আমরা গিয়েছিলাম। আবার দেখা গেছে কারোর বাড়ি আমাদের বাজারঘাট, সে বিশালগড় কলেজে পড়েছে, এরকমও হয়েছে। সেই জায়গায় তার একটা সুষ্ঠু সমাধানের জন্য, যেহেতু আমরা ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে, তাদের হয়ে আমরা লড়াই করে, আমরা যেটা বলেছি শিক্ষা অধিকর্তার কাছে, আমরা চেয়েছি যে যেই মহকুমার মধ্যে আছে, যদি সেই মহকুমার কোনো স্টুডেন্ট ওই মহকুমার কলেজের মধ্যে ভর্তি হতে চায়, তাহলে তাকে এখানে প্রাধান্য দিতে হবে। কারণ আপনি মনে করবেন যে ছাত্রটা মফস্বল থেকে সেই কলেজে ভর্তি হয়, তার একটা অবশ্যই একটা কারণ থাকে, সেটা হচ্ছে কি পড়াশোনা করার ক্ষেত্রে যে যাতায়াতের খরচা আছে, সে যাতায়াতের খরচাটাও তারা নজরে রেখেই এই সিদ্ধান্ত নেয়। তখন আমরা এটা বলেছি, এই ক্ষেত্রে ভীষণ একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা আবার লক্ষ্য করেছি এইরকম যে ওই দিন একটা ছেলে ছিল উদয়পুর থেকে এসছে, সে গত 2 বছর ধরে ট্রাই করছে ভর্তি হওয়ার জন্য। আপনি ভাবুন, একটা ছেলে সে পড়াশোনা করার জন্য 2 বছর ধরে ট্রাই করছে, কিন্তু সে ভর্তি হতে পারছে না। আমি তাকে নিয়ে নিজে গিয়েছি, আপনার অন ক্যামেরায় বলছি, আব্দুল্লাহ নামের ওই ছেলেটা এসেছিল, আমি টুকেন নাম্বারটা সহ গিয়েছি, স্যারের কাছে নিয়ে গিয়েছি যে স্যার এই ছেলেটা গত 2 বছর ধরে ট্রাই করছে, ভর্তি হতে পারেনি, এখন আপনার কাছে নিয়ে এসেছি, আপনি ব্যবস্থা করুন। উনি সঙ্গে সঙ্গে আমার সামনে বসিয়ে উনি বলেছেন এটার ব্যবস্থা আমি করে দেব। কিন্তু আব্দুল্লাহর মতো সবাই তো এই জায়গায় আসতে পারে না, তাহলে কত স্টুডেন্ট হয়তো এইভাবে কলেজের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে করতে। এখানে একটা কথা আছে আমির, যে একটা শ্রেণীর ছাত্রছাত্রীরা তো সবাই চায় আগরতলা শহরের যে কলেজগুলো রয়েছে সেখানে পড়াশোনা করতে, সেটা এমবিবি হোক না। কিন্তু আব্দুল্লাহ কিন্তু আগরতলা জানি, সে বলেছে আমি উদয়পুর কলেজে, আমার বাড়ি উদয়পুর জামজুরিতে, আমি উদয়পুর পড়তে চাই। আপনি এই জায়গাটা বুঝতে হবে না। আমি বলছি একটা অংশের ছাত্রছাত্রীরা চায় আগরতলা মুখী হতে, আরেকটা অংশের ছাত্রছাত্রীরা তাদের নিজের মহকুমায় থাকতে চায়। আবার অনেক সময় দেখা যায় যে এমনও ছাত্রছাত্রী আছে নিজের মহকুমায় থাকতে চায়, কিন্তু তার যে সাবজেক্ট চয়ন, সেই কলেজে হয়তো সেই সাবজেক্টগুলো নেই, কারণ এক একটা কলেজে সবগুলো সাবজেক্ট থাকাটা বাঞ্ছনীয় নয় এবং সম্ভব নয়। তাহলে এখন তার সাবজেক্ট মিলিয়ে তাকে যেখানে আশেপাশে যেসব মহকুমাতে হয়তো কলেজ রয়েছে সেখানে হয়তো তাকে ভর্তির সুযোগ করে দেওয়া হয়। এই জায়গাতে কি করে, এই জায়গাতে সমস্যার সমাধান আমরা একটা রাস্তা বলে এসেছিলাম যে একটা জেলার মধ্যে যে মহকুমা ভিত্তিক যে কলেজগুলো থাকবে, ছাত্রছাত্রীরা যেন ওই জেলার অন্তর্গত যে কলেজগুলো থাকবে ওইগুলোতে যেন ভর্তি হতে পারে। যদি কারো চয়েস থাকে, কেউ ইংলিশ অনার্স নেবে, কেউ কেমিস্ট্রি অনার্স নেবে, যদি সেই সুবিধাটা ওই মহকুমার নির্দিষ্ট কলেজে যদি না থাকে, তাহলে যদি ওই জেলার অন্তর্গত অন্য কোনো কলেজ থাকে, তাহলে তাকে মাস্ট প্রেফার করতে হবে ওই কলেজগুলোর মধ্যে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে। আমরা এটা বলে এসেছি, পছন্দসই কলেজের মধ্যে পছন্দসই সব সাবজেক্ট নিতে পারবে, এই অন্যায় দাবিটা আমরা করি না। কারণ এটা আমরাও বুঝি, আমরা তো পড়াশোনা করে এসেছি, এখনো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ওই স্তরে গিয়ে পৌঁছতে পারেনি যে স্তরের স্বপ্ন আমরা দেখছি, যে স্তরে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে আমরা এখনো বেঁচে আছি বা কাজ করছি। একটা সময় যাবে, কিন্তু এখন যেহেতু নেই, আমরা বলেছি জেলার অন্তর্গত একটা জেলার মধ্যে যে অন্য কোনো কলেজের মধ্যে যদি তার পছন্দসই সাবজেক্ট মানে বিষয় থাকে, তাহলে তাকে ভর্তির সুযোগ করে দিতে হবে এবং
অধিকর্তা আশ্বস্ত করেছে, জানি না কতটুকু করবে, হয়তো ডেপুটেশনে যাওয়ার পর আশ্বস্ত করেছে ক্যামেরার সামনে, ঠিক আছে, আর জানি না কতটুকু করবে, আমাদেরকে বলেছে যে না আমরা এটা করব। সেই জায়গায় থেকে আপনি আরেকটা ওই প্রসঙ্গটা থেকে আমি আরেকটা প্রসঙ্গে নিয়ে এখানে আসছি। দেখুন এই যে বিদ্যালয় যেগুলো আপনি বলছেন বারবার যে উন্নত শিক্ষার জন্য হয়তো এটা করতে পারে, মার্চ করতে পারে, এই জায়গাটার মধ্যে আমার একটা আপত্তি আছে। আপত্তিটা কিরকম আমি বলি, আমি প্রথমে বলেছি এই যে শিক্ষা ধ্বংসের যে হিংসাত্মক বীজ, এটা 2014 সাল থেকে বীজ বপন করা হয়েছে। আপনি লক্ষ্য করুন যে আগে থেকেই বলা হয়েছে স্কুলগুলোকে মার্চ করে দেওয়া হবে, আবার এইবারের যে 2024-25 সালের যে শিক্ষা বাজেট, সেটা থেকে বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বাজেট কমানোর কি দরকার হয়েছে, তারা ধরে নিয়েছে এই বিদ্যালয়গুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে আর কোনো ইনফ্রাস্ট্রাকচারের কাজ করতে হবে না, রিপেয়ারিং এর কাজ করতে হবে না, কমিয়ে দাও। সেটা আপনার প্রিলিমিনারি এডুকেশন থেকে শুরু করে হায়ার এডুকেশন পর্যন্ত কমিয়েছে। আপনাকে বুঝতে হবে দেশের এবং জাতির যেটা মেরুদণ্ড সেটা থেকে কমিয়ে দিয়েছে। আপনি অন্য একটা খাতে যদি টাকা কমিয়ে দিত সেটা ধরা যেত। শিক্ষা ক্ষেত্রে যেখানে দিন দিন ছাত্র সংখ্যা বাড়ছে, যেখানে শিক্ষা দিন দিন মডার্নাইজেশন হচ্ছে, সেই জায়গায় শিক্ষা ক্ষেত্রে যে টাকা কমানো হয়েছে, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি, গত বছর অর্থাৎ 23-24 যে অন্তর্বর্তীকালীন বাজেট ছিল, সেখানে আমাদের শিক্ষা ক্ষেত্রে সর্বমোট বাজেট ছিল 1,16,417 কোটি টাকা। এইবার এটাকে কমিয়ে কত করা হয়েছে, 1,08,878 কোটি টাকা, 8,000 কোটি টাকা কমিয়ে দিল। কেন কমাতে হলো, কিসের জন্য কমিয়েছে? যেখানে দেখা যাচ্ছে দিন দিন ছাত্রদের শিক্ষার চাহিদা বাড়ছে, সে জায়গায় সরকার বলছে না আমরা কমিয়ে দেবো, আমরা বাড়াতে পারবো না। আপনি ইউজিসি, যেখানে ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, এখানে যদি একটু কথাটা একটু খারাপ লাগতে পারে, আপনি মনে রাখবেন যদি 100 জন ক্লাস 1-এ ভর্তি হয় প্রথম শ্রেণীতে, আমার রাজ্যের কথা বলছি, আমার রাজ্যের প্রথম শ্রেণীতে যদি কোনো কারণে 100 জন ছাত্রছাত্রী গ্রাম অঞ্চলে ভর্তি হয়, এই 100 জনের মধ্যে কলেজে আসতে আসতে মাত্র কতজন আসে, 15 জন। এই 15 জনের মধ্যে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল কিংবা যাদের টাকা পয়সা আছে তাদের মধ্যে থাকে 12 জন, আর 3 জন থাকে যারা নিরীহ গরিব, যারা জেদের কারণে পড়াশোনাটা করে। আর বাকি যারা আছে তারা স্বইচ্ছায় পড়াটা ছাড়ে না, কিন্তু তারা ওই যে অর্থনৈতিক যে চাপ, এই যে অর্থনীতির যে অভাব, তার কারণে তারা বিদ্যালয়ের গণ্ডি পের হয়ে মহাবিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারে না। সেই জায়গাটা আমাদের ভয়, সেই জায়গাটাই আমাদের ভয়। তাই আমরা চাইছি যে শিক্ষা বাজেটের ক্ষেত্রে আপনারা টাকা আরো বেশি করে 15 থেকে নেমে যাবে, আরো নেমে যেতে পারে। আর সেখানে কারা বঞ্চিত হবে, কারা বঞ্চিত হবে? ওই গরিব অংশের ছেলে মেয়েরা বঞ্চিত হবে, গরিবরা শিক্ষা থেকে পিছিয়ে পড়বে। আবারও এই গরিব শ্রেণীর মানুষগুলো শিক্ষা থেকে যখন পিছিয়ে পড়বে, একটু আগে আমার ছোট ভাই বলেছিল, তখন তারা কথা বলতে পারবে না, প্রশ্ন করতে পারবে না। তাদের সরকার সুপরিকল্পিতভাবে এক দেশের সর্বাধিক যে 70% মানুষ আছে, সেই 70% মানুষের ছেলেমেয়েরা যেন শিক্ষা ব্যবস্থা থেকে নিজেদেরকে দূরে নিয়ে যায়, সরে যায়, তার পরিকল্পনা করে বিজেপি সরকার এগোচ্ছে। এই জায়গাটা আমরা ন্যারেটিভে না গিয়ে অনুষ্ঠানের সময় শেষ হচ্ছে, আমি কি করতে হবে আমাদের একটু গঠনমূলকভাবে একদম কি করা উচিত, মানে কি করা উচিত আমরা স্পেসিফিক ভাবে এই মুহূর্তে ছাত্র স্বার্থে সরকারের, আমাদের রাজ্য সরকারের কি করা উচিত? আমি আপনাকে এক বাক্যে এটা বলে দেই কি করা উচিত। এটা করা উচিত যে শিক্ষা, স্বাস্থ্য আর এই যে আমাদের পড়াশোনা করার অধিকার, ঠিক আছে, এটা আমাদেরকে দিতে হবে। এবং আমাদের যেন ভারতবর্ষের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন শিক্ষাকে অধিকার হিসাবে বুক করতে পারে, যেটা আমাদের ইউপা সরকার করেছিল 2009 সালে, রাইট টু অ্যাক্ট, যেটা একটা সময় রাইট টু এডুকেশন আমাদের অধিকার ছিল, সেটাকে রাইট টু অ্যাক্ট এনে এটা করেছিল। এবার আমরা আমাদের ন্যায়পত্রের মধ্যে কথা দিয়েছিলাম, যদি আমরা ক্ষমতায় আসতে পারি, যেখানে ক্লাস 1 থেকে অর্থাৎ আপনার 1 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েদের শিক্ষা বাধ্যতামূলক ছিল, এটা সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল। এবার আমরা করেছিলাম এটা আমরা ক্লাস 1 থেকে আমরা 12 পর্যন্ত করব। এইরকম পরিকল্পনাকে মাথায় নিয়ে সরকারকে কাজ করতে হবে দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। তাই আমি বারবার বলি যে মাথা তুলে চিৎকার, শিক্ষা, কাজ আর আমাদের এই যে শিক্ষার অধিকার, এটা আমাদেরকে দিতে হবে। আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ করার আগে আপনাদের দুজনকে ধন্যবাদ জানানোর আগে আমাদের সঙ্গে হাতে আর আমাদের 5 মিনিট সময় আছে অনুষ্ঠানের। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ক্রীড়া সাংবাদিক মণিময় রায়। উনি ভার্চুয়ালি ডিজিটালি উনি আমাদের সঙ্গে জুড়ে গেছেন। একটা ছোট্ট প্রশ্ন আমরা অবশ্যই ওনার কাছে রাখবো। মণিবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একদম স্পষ্ট।
ওকে, মনিবাবু যেটা জানতে চাইছিলাম, এই যে রাজ্যে স্কুল বন্ধের বা স্কুল মার্জের একটা কথা এই মুহূর্তে চর্চিত হচ্ছে, সেটা কতটুকু ছাত্রদের স্বার্থে কাজে আসবে বলে আপনি মনে করেন? না দেখুন, একটা গাড়ি চলছে, গাড়ি চলতে চলতে এটা বন্ধ করে দেওয়া হলো, তো এটা যাত্রীর ক্ষেত্রে কি সুবিধা হলো? এখন একটা স্কুল বন্ধ করে দেওয়া, স্কুল বন্ধ করে দেওয়া ছাত্রছাত্রীদের পক্ষে সুবিধা কেন হবে? কোনো অবস্থায় হতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে স্কুলটা কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? সরকারকে সরাসরি বলতে হবে যে এই কারণে আমরা স্কুল বন্ধ করে দিচ্ছি। এই মুহূর্তে হচ্ছে কি বুঝেছেন, এই যে বেসমেন্টে জল ঢুকে যে 3 জন মরে গেল দিল্লিতে যে ঘটনাটা ঘটলো, এটা যদি আপনি খুব গভীরে দেখতে যান তাহলে ভারতবর্ষের কিন্তু স্কুল কলেজ আসলে বন্ধ হয়ে যাচ্ছে এই কোচিং সেন্টারগুলির জন্য। ফলে অনেকে স্কুল চালানোর ক্ষেত্রে উৎসাহ হারিয়ে ফেলছেন। এবং সরকার এটা করছেন কিনা বলবে, এটাকে বলতে হবে সরকারকে যে আমি 160 খানা বা 170 খানা স্কুলকে বন্ধ করে দিয়ে আমি 80 খানা স্কুলে নিয়ে আসতে চলেছি, এতে আমার এই সুবিধাগুলি হচ্ছে। সরকার বলছে ছাত্র স্বল্পতার জন্য করা হচ্ছে, সেটা সরকার বলেনি এখনো, কিন্তু সরকার বলেনি, সরকার পক্ষের থেকে এরকম কথা শোনা যাচ্ছে যে ছাত্র স্বল্পতা। আমি ধরে নিলাম যে 160 খানা স্কুলে ছাত্র সংখ্যা যদি আমি 20 জন করেও ধরি, এক একটা স্কুলে আর 10 জন করেই ধরলাম ফর এক্সাম্পল, তাহলে 160 খানায় 10 জন করে তো 1600 ছাত্র হচ্ছে। সেটাকে যদি আপনি 80 খানা স্কুলে নিয়ে আসেন তাহলে 1600টা 2600 হবে না, 1600ই থেকে যাবে। ফলে ছাত্র সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে স্কুল কমিয়ে দেওয়ার ব্যাপারটা থাকছে না, বিতর্কটা থাকছে না। দ্বিতীয়টা হতে পারে যে আমি এই মুহূর্তে শিক্ষক স্বল্পতার যে বিষয়টা, এটা মিটিগেট করতে পারছি না, সেটাও সরকারকে সরাসরি বলতে হবে। এক সময় সরকারকে শুনতাম যে কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছে না, আমরা কিছু করতে পারছি না, দিতে পারছি না, ইত্যাদি দিতে পারছি না, সরকার স্পষ্ট করে বলে দিত। কিন্তু এখন কথা হচ্ছে সরকার যদি মনে করেন যে আমরা যে আমাদের এখানে শিক্ষক নিয়োগ করার জন্য দুটো পদ্ধতি, এক, আমার শিক্ষক নিয়োগ করার মতো, শিক্ষকতা করার মতো কোনো মানুষ নেই, এটা বলবে। দ্বিতীয়, যেটা প্রথম কথাটা যেটা বললাম সেটা ধোপে টিকবে না। দ্বিতীয়, আমার আর্থিক সঙ্গতি নেই যে শিক্ষক নিয়োগ করার পরিপ্রেক্ষিতে তাদের বেতন দিতে পারবো, সেটা স্পষ্ট করেই বলুক। সরকার তো জনপ্রতিনিধি দ্বারা নির্মিত একটা কনস্টিটিউশনাল বডি, তারা সরকার মানুষের কাছেই বলবেন যে দেখুন আমাদের এই সমস্যাগুলো আইনি জটিলতা রয়েছে বলে শোনা যায়। কিসের আইনি জটিলতা? কিসের হবে? কোন জায়গায় আইনি জটিলতা? টেটের একটা ক্ষেত্রে মামলা হয়েছে, এই মামলাটা ত্বরান্বিত করার জন্য আইনি জটিলতা আছে। এই জটিলতা কাটানোর জন্য দায়িত্ব কে নেবে? যারা পরীক্ষার্থী তারা নেবে না তো? যারা স্কুল চালাচ্ছেন তারা নেবেন না তো? নিতে হবে যারা স্কুলের কর্তৃপক্ষ, অর্থাৎ ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ব্যবস্থা নিন, টেটের যারা পরীক্ষা নিয়েছেন তারা ব্যবস্থা নিন। গত 1.5-2 বছর ধরে যে এই যে রেজাল্টটা আউট হলো না, এর দায়িত্ব নিয়ে ওনারা কি কিছু বলেছেন? বলেননি। ফলে এই জায়গায় যে আজকে প্রতিনিধিরা যারা কথা বলছেন তাদের উদ্বেগ তো খুব স্বাভাবিক, এই উদ্বেগ স্বাভাবিকভাবেই থাকবে। এই উদ্বেগ থেকে কাটানোর একমাত্র মানুষ হচ্ছেন, একমাত্র মাধ্যম হচ্ছেন সরকার পক্ষ। ওনারা বলবেন যে আমাদের কি করে কি কাজটা কোন পদ্ধতিতে করতে হবে। এই যে জায়গায় দাঁড়িয়ে আমরা যদি শুধুমাত্র সমালোচনাই করে যাব ঘটনাটা তা না, সরকার পক্ষের কতগুলি বাধ্যবাধকতা হয়তো আছে, সেটা সরকার পরিষ্কার করবে, সেটা আমাদের জানতে হবে। আমাদের একটা সর্বশেষ যে কথাটা বলছি দিবেন বাবু, দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে স্কুল বন্ধ করে ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করার চিন্তা যদি করা হয় তাহলে ধরুন মূর্খরা স্বর্গে বাস করছে, এ কথা বলেই শেষ করবো। আর কি করবো বলুন? ধন্যবাদ মনিবাবু আপনাকে সঙ্গে থাকার জন্য, আজ ডিজিটালি আমাদের সঙ্গে ছিলেন আপনি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমির, আমার আর প্রতিক্রিয়া নেওয়ার সময় নেই। কৌশিক, আপনাকেও ধন্যবাদ, দুজনকে ধন্যবাদ, আপনারা সঙ্গে ছিলেন। আর দর্শক বন্ধুরা, আজ রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা শুনলেন আপনারা। কলেজ স্তরে ভর্তি থেকে শুরু করে স্কুল বন্ধ করার যে কথা হচ্ছে, সব দিক নিয়ে আলোচনা আপনারা শুনেছেন। আসলে শিক্ষাই দেশের অগ্রগতি ও সমৃদ্ধির মূল ভিত্তি। আজকের ছাত্র সমাজ যদি সঠিকভাবে শিক্ষা না পায় তাহলে দেশ কিংবা জাতি বিপদে পড়বে আগামী দিনে। তাই জাতির মেরুদণ্ড ঠিক রাখতে অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে ঠিক রাখতে হবে। বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে,
কিন্তু শিক্ষা নিয়ে আপোষ করলে ভুগতে হবে গোটা দেশকে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। রাজ্যের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত হচ্ছে তা জানতে রাজ্যের শিক্ষার আঙিনায় চোখ রাখছি আমরা। আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ, আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।